হাসিনা ফিরে আসবেন, বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবেন ইউনূসকে হটিয়ে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায়, আজ হোক কাল হোক, এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে, মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে, এর কারণে একসময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে। আমেরিকার ট্রাম্প প্রশাসন ও ভারতের মোদী প্রশাসন একযোগে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই ব্যাপারটি। প্রথমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কেন অন্যরকম ভাবছে শুধু ভারত বা আমেরিকা নয়, বাংলাদেশের ভিতরের ও বাইরের বিরাট সংখ্যক মানুষ, সেই আলোচনাটা করি। 2025 সালের 5 আগস্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখব ফেব্রুয়ারি 2026-এ রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়ে। এরপর 2025 সালের 27-28 আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনী তফসিল ডিসেম্বর 2025-এ ঘোষণা হবে, চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বর 2025-এ প্রকাশিত হবে। 24টি অগ্রাধিকার কাজের তালিকাও তিনি দিয়েছেন। নির্বাচন কমিশন, যা কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে। তবু সংশয় ওঠে, কেননা এই সরকারি যেখানে অবৈধ অসাংবিধানিক, সেখানে তার প্রতিষ্ঠান কিভাবে সংবিধান সম্মত হবে? আরও কারণ আছে, যেমন ইউনূসের বিভিন্ন সময়ে তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। ডিসেম্বর 2024-এ তিনি বলেছিলেন নির্বাচন হবে 2025 সালের শেষ দিকে। তারপর জুন 2025-এ এসে ঘোষণা করলেন না 2025-এর শেষ নয়, নির্বাচন হবে 2026-এর এপ্রিলে। আবার আগস্ট 2025-এ পরিবর্তন করে ফেব্রুয়ারি 2026-এ ভোটের কথা বললেন। এই যে ক্রমাগত তারিখ পরিবর্তন, তার সরকারের বিশ্বাসযোগ্যতায় গুরুতর প্রশ্ন তুলেছে। দেশের রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না তার কথা। বিএনপি স্পষ্টভাবে বলেছে, জনগণ প্রশ্ন করতে শুরু করেছে এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কিনা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, সরকার কৌশল করছে, তবে বিলম্বের এই কৌশল কাজ করবে না। এছাড়া সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার একটা অভিযোগও ইউনূসের বিরুদ্ধে। বিএনপি এবং অন্যান্য দল ও তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ যে ইউনূস সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন এবং করবেন। ইউনূস নিজেই বলেছেন সংস্কার আগে, তারপর নির্বাচন, যা একটা অনির্দিষ্ট বিলম্বের কিংবা স্থগিত রাখার দরজা কিন্তু খোলা রাখে। 4 নম্বর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনূসের সরকার সিদ্ধান্তহীন, জনবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমানভাবে জনগণের স্পন্দন শুনতে পাচ্ছে না। তার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও নাগরিকরা এখন তার সরকারকে সিদ্ধান্তহীন এবং বিচ্ছিন্ন হিসেবে দেখছে। 5, জুলাই চার্টার কেলেঙ্কারি। অক্টোবর 2025-এ ঘোষিত জুলাই চার্টার নিয়ে বা জুলাই সনদ নিয়ে গুরুতর সমালোচনা এসেছে যে এটি জাতির সম্মতি ছাড়া একটি চুক্তি, যেখানে বাংলাদেশের 60% বেশি জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগ এবং তারা বাদ পড়েছে। এটি ইউনূসের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
সুতরাং নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানুষের সংশয় ও সন্দেহ অমূলক নয়। তবে অন্য সম্ভাবনা, অর্থাৎ নির্বাচন হতেও পারে, তার একটা ক্ষীণ সম্ভাবনা একেবারে যে রাখেননি এই সরকার তা নয়। এর কারণ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক রোডম্যাপ দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের জন্য। সেনাবাহিনীর প্রধান 12 থেকে 18 মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন। তারপর রাজনৈতিক অস্থিরতা এত বেড়েছে যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ইউনূসের পক্ষে অসম্ভব। সুতরাং ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সম্ভাবনা আছে, কিন্তু নির্বাচনের নিশ্চয়তা নেই। ইউনূসের কথা গুরুত্ব সহকারে নেয়ার যোগ্য, কারণ তিনি প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী, কিন্তু তিনি আদৌ বিশ্বাসযোগ্য নন। আগামী ডিসেম্বরে যদি প্রকৃতপক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তবে অন্তত বোঝা যাবে এবার সত্যিই নির্বাচন হবে কিনা। কিন্তু ডিসেম্বর অবধি বসে থাকে একটা কথা, তারপরে আরও প্রশ্ন আসে, আর প্রশ্ন আছে এই নির্বাচন নিয়ে। ধরুন নির্বাচনের ঘোষণা হলো, কিন্তু সেই নির্বাচনে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে? স্বচ্ছ ও মুক্ত নির্বাচন কি বর্তমান পরিস্থিতিতে আদৌ হওয়া সম্ভব? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে? জামাত, এনসিপি, ইসলামী দলগুলি এবং স্বয়ং মোহাম্মদ ইউনূস চান না যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং দলটি নির্বাচনে আসুক। এই দলগুলি প্রত্যক্ষভাবে বলছে সে কথা, ইউনূসও বলছেন। আর বিএনপি একই কথা বলছে, তবে ঘুরিয়ে। এক এক সময় এক এক রকম কথা তাদের। তবু যদি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলেও কি এই সরকার স্বচ্ছ ও মুক্ত নির্বাচন করবে? এর স্পষ্ট উত্তর না। লেভেল প্লেইং ফিল্ড দেয়া হবে না আওয়ামী লীগকে। এজন্যই শেখ হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনূস থাকতে সুষ্ঠু ভোট হতে পারে না এবং গদি ছাড়বে না ইউনূস। এটা যে হতে পারে এবং হবে, সেটা জানেন মোদি এবং ট্রাম্প প্রশাসন। অথচ চুপ করে বসে থাকা যায় না, অপেক্ষা করা যায় না, তাহলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, এরপরে অতল খাদে পড়ে যাবে। তাহলে শিল্প গেছে, অর্থনীতি গেছে, এবার জাতি দাঙ্গায় জড়িয়ে পড়বে দেশ। মৌলবাদী শক্তি দেশটাকে দখলের জন্য হন্য হয়ে উঠেছে। নির্বাচনকে রিগিং করে তারা নির্বাচনকে নিজেদের মতো করে ধ্বংস করে তারা ক্ষমতার দখল মজবুত করবে। আর এখানেই আসছে বিকল্প ব্যবস্থা, যে ব্যবস্থা ঠিক করেছেন মোদি ও ট্রাম্পের প্রশাসন একযোগে। এটি আজকের আলোচনার দ্বিতীয় পর্ব। আমার সংবাদ নয়াদিল্লির কূটনৈতিক মহলের ভিতরের অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। দুই দেশের কূটনৈতিক মহল এই প্রস্তাবকে বলছে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথের সন্ধান, একটি বাস্তবসম্মত প্রস্তাব। আবার খেয়াল করবেন কথাটি, যে গণতন্ত্র এবং বাংলাদেশের শান্তি, বাংলাদেশকে সমৃদ্ধির পথে পুনঃপ্রতিষ্ঠার জন্যে নতুন পথের সন্ধান, এবং এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা যা দেখছি তা কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি আদর্শগত সামাজিক রূপান্তর, যা কিন্তু ভালোর দিকে নয় বরং খারাপের দিকে, উদ্বেগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। প্রথমত, বাংলাদেশে মৌলবাদের উত্থান। পরিসংখ্যান যা উপেক্ষা করা যায় না, সেই অনুযায়ী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন জানাচ্ছে 2024 সালের 4 আগস্ট থেকে 2025 সালের জুনের মধ্যে মাত্র 330 দিনে 2442টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যা তার পূর্ববর্তী বছরের তুলনায় কয়েক গুণ। এই সহিংসতায় রয়েছে হত্যা, যৌন নিপীড়ন, গণধর্ষণ, উপাসনালয়ে হামলা, বাড়িঘর দখল এবং সংখ্যালঘুদের জোর করে বিতাড়ন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের রিপোর্ট বলছে
2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় 1400 মানুষ নিহত হয়েছে। ওই এক মাসে 1.5 মাসে নিহত হয়েছে এই সংখ্যক মানুষ, যার মধ্যে 12% শিশু। আরো 22,000 মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF জানিয়েছে যে বাংলাদেশের হিন্দু নারীরা অনেক জায়গায় এখন সিঁদুর ও বিন্দি বা টিপ পরা বন্ধ করে দিয়েছেন হয়রানি এড়াবার জন্যে। ইসলামী মৌলবাদী শক্তির পুনরুত্থান ভয়ঙ্করভাবে। আরো উদ্বেগজনক হলো নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর প্রকাশ্য পুনরায় জেগে ওঠা। ইউনূস সরকারের অধীনে জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে অনেক আগেই। এই সংগঠন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হাসিনা সরকার তাদের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করেছিল। আর ইউনূস সরকারের আমলে এরাই হচ্ছে এই সরকারের মূল চালিকা শক্তি। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি কট্টর মাদ্রাসা ভিত্তিক সংগঠন। এখন প্রকাশ্যে তারা দাবি করছে শরিয়া আইন এবং ব্লাসফেমির জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। 2025 মে মাসে ঢাকায় তাদের বিশাল সমাবেশ তাদের ক্রমবর্ধমান যে প্রভাব সেটা দেখিয়ে দিয়েছে। হিজবুত তাহরীর বাংলাদেশ তারা 2009 সাল থেকে নিষিদ্ধ, এখন প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। 2025 সালের মার্চে ঢাকায় তাদের 2000 সমর্থক নিয়ে বিশাল সমাবেশ রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি তাদের প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করেছে। এই সংগঠনের এখন আনুমানিক অন্তত 15,000 সদস্য আছে। আনসারুল্লাহ বাংলা টিম এর প্রধান জসিম-উদ্দিন রহমানীকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে বিচারের আগে, বিচারের বিরোধিতা করে, এবং তিনি 2025 সালে ঢাকার শাহবাগে আওয়ামী লীগ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। লস্করে তৈবা, ISI এদের বাংলাদেশ মডিউলের প্রধান হারুন ইজহার প্রকাশ্যে এসেছেন। 2025 সালের এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার মাত্র ঘণ্টা খানেক পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকার আইন মন্ত্রণালয়ে হারুন ইজহারের সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন। এক কথায় বাংলাদেশ এখন মৌলবাদীদের স্বর্গরাজ্য। আমেরিকা এতদিনে বুঝেছে এই মৌলবাদী সন্ত্রাসীরা ইউনূস সরকারের বদান্যতায় দেশটাকে কোন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এটা হলে বাংলাদেশ থেকে যেটুকু স্বার্থ রক্ষা হচ্ছিল আমেরিকার, সেটাও আর হবে না। ধ্বংস হবে এই অঞ্চলের যে আঞ্চলিক নিরাপত্তা, সেইটা। দেশটা আর এক আফগানিস্তান হয়ে যাবে। আমেরিকা এতদিন ভাবছিল নির্বাচনের মাধ্যমে সমস্যা মিটবে, এখন দেখছে নির্বাচন অনিশ্চিত। নানান টালবাহানায় নির্বাচন এড়িয়ে যেতে চাইছে সরকার। ইউনূস সরকার সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখছে, এই অভিযোগ বহু মানুষের। বিএনপির এবং আওয়ামী লীগ তো বলছেই অনেক আগের থেকেই। অতীতে সব তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেছে, আর আজ 14 মাস পেরিয়ে গেছে, অথচ সরকারিভাবে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই বিলম্ব বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সতর্ক করেছেন যে ফেব্রুয়ারির সময়সীমা মিস করা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। ভারতের উদ্বেগ নিছক কল্পনা নয়, বাস্তব হুমকি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘ সীমান্ত শেয়ার করে। বাংলাদেশে চরমপন্থী ইসলামী শক্তির উত্থান কেবল তার সংখ্যালঘুদের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য একটা নিরাপত্তা হুমকি। 2025 সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, প্রধানমন্ত্রী তার মতামত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে
তার উদ্বেগের কথা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে শেয়ার করেছেন। জেনেভা ইউএন মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ব্যারিস্টার নিঝুম মজুমদার সতর্ক করেছেন, বাংলাদেশে যা ঘটছে তা ভারতের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ। টার্গেট হলো ভারত এবং যুদ্ধক্ষেত্র হলো বাংলাদেশ। আমরা এটা মানি যে শেখ হাসিনা সরকার নিখুঁত ছিল না। তার শাসন আমলে গণতান্ত্রিক স্থানের সংকোচন হয়েছে, বিরোধী দলের ওপর দমন পীড়ন হয়েছে এবং 2014, 18, 2024 সালের নির্বাচনে অনিয়ম যে হয়নি, অনিয়মের অভিযোগ যে বাস্তব, সেটাও দেখা গেছে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রথমে কঠোর দমন পীড়ন যেটা করেছে সেটাও অসত্য নয়, কিন্তু তার শাসন আমলে বাংলাদেশ যা অর্জন করেছে তাও উপেক্ষা করা যায় না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল। যদিও নিখুঁত নয়, তবু তার সরকারের অধীনে মৌলবাদী শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল। ধর্মীয় সংখ্যালঘুরা অনেক নিরাপত্তা পেত। ধর্মনিরপেক্ষতার একটা মোটামুটি কাঠামো কিন্তু বজায় ছিল। ভারতের সাথে সহযোগিতা অভূতপূর্ব স্তরে পৌঁছেছিল, যা দুই দেশের জন্যই উপকারী ছিল। ভারতের জন্যও ছিল এবং বাংলাদেশের জন্য বেশি বৈতো কম ছিল না। আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ ছিল, বর্তমানে কিছুই নেই। আর এখানেই উঠে এসেছে ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন। এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে। এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে। পর্যায় 1, জরুরি স্থিতিশীলতা, এটা 3 থেকে 6 মাসের জন্য। এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন। শেখ হাসিনা একটি সময়ের জন্য, সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন, তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন। তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা, দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো। প্রয়োজনে এই মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য 3 থেকে 6 মাস, তাহলে মোট হলো এ পর্যন্ত 6 থেকে 12 মাস। একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন। অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের মুক্তি দেবেন। ড্রাকোনিয়ান যত কালা কানুন, তার আমলের কালা কানুনকে এই আমলের সরকার ব্যবহার করছে, সেই কালা কানুনগুলোকে বাতিল করে দেয়া। 3 নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায়, গণতান্ত্রিক হস্তান্তর। 6 মাসের মধ্যে একটি মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন। সব দল তাতে সমানভাবে অংশ নেবেন। কেন এই যে 3 পর্বের ব্যাপারটা, কেন এটা কাজ করতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিয়েছেন। এটি ভারতকে এই সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে। ট্রাম্প নিজে বলেছিলেন 2024 সালে যে তিনি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা করছেন। এই উদ্বেগ এখনো বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যা এই সহিংসতা বন্ধ করতে পারে। সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয়, কেউ প্রশ্নই তুলতে পারে
যে কেন ভারতে এই ব্যবস্থা কি গণতন্ত্রের বিরোধী নয়? এমন প্রশ্ন উঠতে পারে। তার উত্তরে বলার, বর্তমান পরিস্থিতি আরো বেশি গণতন্ত্র বিরোধী। ইউনূস সরকার নির্বাচিত নয়, ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার, বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে, তাদের বাঁচিয়ে তুলছে। একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার, যার একমাত্র লক্ষ্য মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন, মানে ক্ষমতায় আসার পর ইউনূসকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় এলে তারপরে যদি তিনি ছাড়তে রাজি না হন এবং নির্বাচন যদি তিনি এড়িয়ে যান, উত্তর এটি একটি শর্তযুক্ত প্রস্তাব দেয়া হবে শেখ হাসিনাকে। আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে তাকে যে নির্ধারিত সময়ে তিনি নির্বাচন করবেন এবং তিনি ক্ষমতা হস্তান্তরিত করবেন নির্বাচিত দলকে। সে দল যদি তার দল হয় তাতেও আপত্তি নেই, সে দল বিএনপি হলে তাকে দেবেন, সে দল জামাত হলে তাকে দেবেন। তার নিজের রাজনৈতিক উত্তরাধিকারের জন্য একজন স্থিতিশীল, তিনি শুধু অন্যায় করে যাননি, স্বৈর শাসক নন, তিনি যে একটি দেশকে স্থিতিশীল করেছেন এই ব্যাপারেও ইতিহাসে তার নাম মনে থাকবে। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের জনগণ কি এটা মেনে নেবে? উত্তর, বাংলাদেশের জনগণ এখন দুটি পরিস্থিতির মধ্যে আছে: ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা এবং দেশের পিছিয়ে যাওয়া অর্থনীতিতে এবং প্রচণ্ড দারিদ্র্যের মুখে যাওয়া, আর একটি হচ্ছে সীমিত সময়ের স্থিতিশীল ব্যবস্থা যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করবে। যদি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং আন্তর্জাতিক তদারকি থাকে, সেটা থাকবেই, তাহলে বাংলাদেশের মানুষ সেটা সমর্থন করবে। কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এখন বলছে হাসিনার আমলে, এর আগের আমলেই ভালো ছিলাম। এইবার শেষ করি। বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ইসলামী মৌলবাদ, সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ, অন্যদিকে রয়েছে স্থিতিশীলতা, ধর্মনিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের সম্ভাবনার পথ। ইতিহাস আমাদের শিখিয়েছে যে কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর এবং অন্যান্য অনেক দেশে ক্রান্তিকালীন ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করেছে। বাংলাদেশের সংকট শুধু বাংলাদেশের নয়, এটা দক্ষিণ এশিয়ার সংকট, এটি গণতন্ত্র বনাম মৌলবাদের সংকট, এবং এই সংকটের সমাধানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য, তারপর তিনি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন, এটি হতে পারে বাংলাদেশকে অতল গহ্বর থেকে বাঁচানোর একটি মাত্র পথ। এই পথে চলতে সহমত হয়েছে ভারত ও আমেরিকা। আশা করা যায় শীঘ্রই বাস্তবায়ন হবে এই পথের, অর্থাৎ হাসিনা ফিরে আসবেন, বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবেন ইউনূসকে হটিয়ে। এখন এমন এক পর্যায়ে, এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি যাই বলুন না কেন, এক পক্ষ শুনে বলবে এটা স্রেফ গুজব, আর এক পক্ষ বলবে একদম ঠিক বলেছেন। এখন কোন পক্ষে কত লোক আছে, মানে কোন পক্ষ আসলে শক্তিশালী, এটা বুঝতে হলে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু সেই জায়গায় আবার এক পক্ষের বেশ অনীহা, তারা যুক্তি টুক্তির ধার ধারে না, বলে নির্বাচন হবে কিন্তু খেলবো আমরাই। সম্ভবত সেই খেলায় একটা ছেদ বা বাধা পড়তে যাচ্ছে আগামী কয়েকদিনে, মানে নির্বাচনের হয়তো প্রয়োজন হবে না, এরকম একটা আবহ তৈরি হতে পারে। অনেক চমৎকার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। অনেকের কাছে এই কথাটাও আসলে গুজব মনে হতে পারে, এই যে ছেদ পড়বে যেটি বললাম, হোক, তাতে কিছু যায় আসে না। আমি চলমান ঘটনাগুলোর বিশ্লেষণে যে রেজাল্ট সামনে আসবে তাই আপনাদের সামনে তুলে ধরব। আমার বিশ্লেষণ আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আপনি আপনার মতামত দিতে পারেন, আবার আমার কথা নাও শুনতে পারেন, সব আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখতে বলবো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের ক্ষেত্রে এটি তো সর্বাংশ সত্য, এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন মোহাম্মদ ইউনূস।
বিবিসির সাম্প্রতিক এক জরিপে দেখা গেল যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমতের বিভিন্ন আভাস পাওয়া যায়, একটা সুস্পষ্ট আভাস পাওয়া গেছে। কি সেটা? এতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আবারও আসীন হতে যাচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন, কিন্তু জরিপে এই ফলাফল এসছে। এরকম গত 14 মাসে অনেকগুলো জরিপ হয়েছে এবং দু একটি বাদে সবগুলোতে আওয়ামী লীগই কিন্তু সরকার গঠনের মতো আসন পেয়েছে, এটি আমরা দেখেছি। আজকে আমি জরিপ নিয়ে আসলে কথা বলতে চাই না, বলবো না। বাংলাদেশের নির্বাচনমুখী রাজনীতির ভবিষ্যৎটা আপনি কি দেখেন এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি? দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বক্তৃতা যদি শোনেন, বয়ান যদি শোনেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ আগামী 50 বছরেও এদেশে রাজনীতি করতে পারবে না। 50 অঙ্কটি কেন বললাম? সত্যি সত্যিই আমাকে একাধিক ব্যক্তি, আমার প্রিয় কাছের মানুষ একাধিকজন বলেছেন, ভাই আপনি লিখে রাখেন আগামী 50 বছর আওয়ামী লীগের কোনো খাওয়া নাই। শব্দটা বললাম, এই খাওয়া শব্দটাই তারা ব্যবহার করেছে, কারণ এখন তারাই খাওয়ায় ব্যস্ত। যাই হোক, এতে আমার কোনো মনোবেদনা নেই, কারণ আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো দলই করি না, সেটা ভিন্ন আলাপ। তবে রাজনীতির অতি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে আমি আমার মত প্রকাশ করতেই পারি, তাই না? কি করিলে কি হইবে, কোন কাজের কি রিঅ্যাকশন হইবে, এটা তো আমি আমার মতো করে বলতে পারি। আপনি শুনবেন, ভালো লাগলে বাহবা দেবেন, না লাগলে সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক সমালোচনা করুন, আমি মাথা পেতে নেব। তবে আমার সব বিশ্লেষণ যে ঠিক হবেই এমন দাবি কিন্তু আমি করি না। বিভিন্ন কথা, বিভিন্ন ঘটনা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমি আমার মন যা বলে, সিক্সথ সেন্স যা বলে, ষষ্ঠ ইন্দ্রিয় যা বলে, তার ভিত্তিতে আমি মন্তব্য করি, আমি কথা বলি। ইউনূস সাহেবের মতো এটা কখনো কখনো লেগে যায়, লেগে গেলে ভালো, না লাগলে কি আর করা। তবে আপনাদের বলে রাখি, এ পর্যন্ত যা যা বলেছি আলহামদুলিল্লাহ তার প্রায় প্রতিটি ফলেছে। সে আরেক প্রসঙ্গ। তবে এবার শুনলাম শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আমার শোনা কথা, শুনে আমি অবাক হয়েছি। গতকাল রাতে আমার অতি প্রিয় এক ভাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন। আমি তার কথায় কনভিন্স হয়েছি। কি সেটা? যে ট্রাম্পও নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন, বাংলাদেশের ক্ষমতায় ফিরুন। এর মানে কি? মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবেই ফিরতে পারেন, এটা কি? হয়তো এরকমই। এতদিন শুনেছি ভারত সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানাপোড়েন আমরা দেখেছি, শুল্ক, পাল্টা শুল্ক, নানান কিছুতে, ইন্দো প্যাসিফিক ইস্যুতে, পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে, এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি, এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না। তাহলে এখন এমন কি হলো যে হঠাৎ করে এইরকম একটি মন্তব্য, এরকম একটি বিষয় আমাদের সামনে এলো, যেটাকে কেউ গুজব বলবেন, কেউ বলবেন হ্যাঁ হতে পারে, সেই তর্কে যাচ্ছি না। সূত্র জানালো, প্রথমত মার্কিন ডিপ স্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না। বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট যা করার করে ফেলেছে, তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুব বেশি দূর এগোতে পারছে না, এখন আর তারা এগোতে চাচ্ছে না, এরকমই তথ্য। কারণ কি? কারণ হচ্ছে যে আশা নিয়ে তারা ইউনূসকে চেয়ারে বসিয়েছিল, টুকটাক বেচা বিক্রি ছাড়া, গম বেচা এটা সেটা ছাড়া, আসলে আমেরিকার খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি। পূরণ হওয়ার পথে আছে কিছুটা, ইউনূস পূরণ করতে পারেননি। উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকেল বাংলাদেশ, বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ঝুড়ি হওয়ার পথ ধরেছে। এটি এখন সকলে বলছে। কেন বলছে? দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যের যে অবনতি, বিনিয়োগে যে লাগাতার ধস, এটা বলার অপেক্ষা রাখে না। মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন এতটাই কঠিন হয়ে উঠেছে যে সব সূচকে দেশটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। একটু শুধু ব্যতিক্রম আছে এখানে, প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয়, তাহলে এই সরকার
তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা এটি নিয়েও কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে। বেশ বড় প্রশ্ন এটি। এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায়, ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে। ভারতের জন্য এটা সোনায় সোহাগার মতো ব্যাপার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি এটা শেষ পর্যন্ত হয়। আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন, কেন নয়। তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। আমি তো আইনের লোক নই, আসলে তো বুঝিও না, একটু বোকা টাইপের লোক আমি। পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্বলিত একটি বিশদ লেখাও পাঠালেন এবং সেটি পড়ে মানে আইনের মারপেজ বা ফাঁকফোকর এত না বুঝলেও সেই লেখাটি পড়ে আমি বুঝলাম যে বর্তমান সরকার আসলে কচু পাতার পানির মতো, অন্তত আইনের চোখে, অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে। এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, চেষ্টা করব কথা বলতে। আজকের সাবজেক্টে ফিরি। শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে, মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে। আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি। সম্প্রতি যে 6টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনুসকে খোলা চিঠিতে যা বলেছে তার মধ্যে অন্যতমগুলো তো আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে হবে। আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না। এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটি তারা বলছে। ইউনুস সরকার সেটি মনে করে না। তারা আওয়ামী লীগকে বাদ রাখবে, জাতীয় পার্টিকে বাদ রাখবে, হয়তো চাইলে অন্য কাউকেও বাদ রাখবে, তারা তাদের মতো করেই খেলবে, এমনটি তারা চাচ্ছে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে, এই কথাটি যে ওই 6টি সংগঠন বলছে এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার সেটিও প্রত্যাহার করতে হবে এটি বলেছে। কিন্তু সরকার এসব বিষয়ে কোনো মন্তব্য করছে না, এখনো চুপ করে আছে। তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না। কিছুদিন আগে প্রফেসর ইউনুস তো বলেছেন এক সাংবাদিকের সঙ্গে, মানে নানানভাবে বলতে গিয়ে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন। একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে, আবার বলেন নিষিদ্ধ হয়নি, একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে কোনো সময় হতে পারে, আবার বলছেন তারা নির্বাচন করতে পারবে, নানাবিধ পেঁচাল। ওই আলোচনায় না যাই। গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না। ওই যদিও এরপরে 6টি সংগঠনের উপরে গণতান্ত্রিক বিশ্ব মোড়লরাও বলে, তখন কিন্তু ইউনুস সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না। শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে। যাক সেটা। আবার দেশের ভিতরে দেখি দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবন যাপন কষ্টকর হয়ে পড়েছে, এটি আমরা সকলেই জানি। দারিদ্র্যের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি, ধর্ষণ, এগুলো তো রীতিমতো মহামারীর পর্যায়ে পৌঁছেছে। নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন। প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাবে দুঃখে দুঃখে জীবনযাপন করছেন। এরকম অনেক কথা বলতে পারবো, ভিডিও বড় করে কোনো লাভ নেই। এখন মানুষ সুযোগ পেলেই ক্ষোভ প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় দেখুন নারী, পুরুষ, যুবক, প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম, এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই। অনেকেই শেখ হাসিনাকে চায়। এরকমও কিছু তথ্যপত্র আমি সংগ্রহ করেছি, আমি একটি ভিডিও করব বলে আশা করছি। নারীরা বেশি সোচ্চার, তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি, অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা। তো এই লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে আবার বাছাই করবে বা করতে চায়, এটা তো রকেট সায়েন্স না। সবাই তো নিজের ভালোটা খোঁজে। এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান, এই ইস্যুটি। এটি পশ্চিমাদেরও হতাশ করেছে। সবাই এখন বলছে ইউনুসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে। গত 14-15 মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে, যেসব নিপীড়ন হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, মাজার ধ্বংস হয়েছে, এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে, ইউনুসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত 14-15 মাসে কেন যেন এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে। এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল, এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ, বুঝতে অসুবিধা হয় না, এবং এটি কিছুতেই বিএনপি নয়।
যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনূসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্ত এর কোনোটি হয়তো পাবে না, বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব মডেলের ইমেজের জন্য মোটেই শোভন নয়। তাই তারাও চায় বাংলাদেশ তার আসল ট্র্যাকে ফিরুক। হতে পারে মৌলবাদ নিয়ন্ত্রিত হোক, এটি তারা চাইতে পারে, যেটা শেখ হাসিনা ছাড়া আর কারোর পক্ষে সক্ষমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি দেশের মানুষ বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে। এছাড়া আঞ্চলিক যে ভূ রাজনীতির কথা আমরা বলি, সেই ভূ রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুনশিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায়, আজ হোক কাল হোক, এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে, এর কারণে একসময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে, হয়তো বিলম্বিত হবে, তখন আমেরিকার আমছাড়া দুটোই যাবে। শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন, কিন্তু তিনি বলতে পারেন, এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার। তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে, স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে, এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায়। শেষ করি, বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই, মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই।